অনুসরণী 8.2 এর অঙ্কগুলো করার আগে তোমাদের কতগুলো সূত্র শিখতে হবে এবং মেইন পয়েন্টটা বুঝতে হবে। দেখো, যদি তোমরা এখন যে সূত্রগুলি রয়েছে এবং যে কনসেপ্টটা বোঝাবো, যদি ওই কনসেপ্টটা বুঝতে পারো তাহলেই এই অধ্যায়ের অনুসরণী 2 এর অঙ্কগুলো তোমাদের ইজি মনে হবে। আদারওয়াইজ যদি সূত্র না শিখো, কনসেপ্টটা না বুঝো, তোমাকে যতই অঙ্ক করে দিই না কেন অঙ্ক মাথায় ঢুকবে না। ক্লিয়ার? তাহলে আগে পয়েন্টটা বুঝো, তাহলে কোশ্চেনগুলি পরে পরে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোন অঙ্কটা করতে হয়। ফার্স্ট, অ্যাকচুয়ালি এই অধ্যায়ের মেন যে অঙ্কগুলি আছে ওইটা হলো তোমাদের, আমরা মার্কেটিং করি তো, বিভিন্ন জিনিস কিনি, বেচি, বিক্রি করি। তো এই কেনার পর বিক্রি করার পর আমাদের লাভ হয়, ক্ষতি হয়, আবার কোথাও কি থাকে বিভিন্ন জিনিসের উপর ডিসকাউন্ট দেওয়া থাকে, এত % ডিসকাউন্ট। ঠিক আছে? তো ডিসকাউন্ট দিলে যে ব্যক্তি বিক্রি করে তার লাভ হয়, আবার যদি ডিসকাউন্ট বেশি দিয়ে দেয় কী হবে, তার ক্ষতি হবে। ওই সম্পূর্ণ জিনিস ক্রয় করা বিক্রি করার উপর হলো এই অঙ্কগুলি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্ক। ঠিক আছে? তো ফার্স্ট এখানে কী পাবে, একটা হলো লিখিত মূল্য বা ধার্য মূল্য। লিখিত মূল্য বা ধার্য মূল্য। তো লিখিত বা ধার্য মূল্য বলতে আমরা কী বুঝি, কোনো একটা প্রোডাক্টের উপরে যে প্রাইসটা লেখা থাকে সে হলো কি লিখিত মূল্য বা ধার্য মূল্য। এটাকে লিখতে হবে না? বুঝো, লিখিত মূল্য বা ধার্য মূল্য মানে কি, কোনো প্রোডাক্টের উপরে মানে স্টিকার দিয়ে লেখা থাকে না এত টাকা দাম এটার, ওইটাকে বলা হয় লিখিত মূল্য বা ধার্য মূল্য। দেখবে দোকানে জিনিস কিনতে গেলে ওই লিখিত যে মূল্য আছে তার উপরে ডিসকাউন্ট দেয়, বলে যে এই জিনিসটা কিনলে তার মধ্যে 15% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট বলে না। যতই ডিসকাউন্ট দেয় কার উপর ডিপেন্ড করে দেয়, ওই তার উপরে যে প্রাইসটা লেখা থাকে তার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? তাহলে কী বুঝলাম, যে ডিসকাউন্ট দিতে গেলে কিসের প্রয়োজন, লিখিত মূল্য বা ধার্য মূল্যের প্রয়োজন। হয়ে গেল? এবার ধরে নাও কোনো ব্যক্তি একটা কিছু জিনিস কিনেছে, দোকানদার তার মালিক থেকে কিছু কিনে এনেছে। ক্লিয়ার? উনি যে কিনে আনলো এটাকে বলা হয় কি, ক্রয় মূল্য। কি বলা হয়? ক্রয় মূল্য। ফার্স্ট লেখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে বলা হয় কস্ট প্রাইস। নাম্বার 2 আসলো বিক্রয় মূল্য। ব্র্যাকেটে সেলিং প্রাইস। বুঝতে পারলে? এখন ওই ব্যক্তির লাভ হবে না ক্ষতি হবে কিভাবে বুঝতে পারবো আমরা, যদি 3 নম্বর দেখো, যদি এই যে কস্ট প্রাইসকে সংক্ষেপে বলা হয় সিপি। কি বলা হয়? সিপি। আর সেলিং প্রাইসকে সংক্ষেপে বলা হয় এসপি। মনে থাকবে? তাহলে আমি শর্ট ফর্মে লিখে দেই, যদি সিপি মানে কস্ট প্রাইস গ্রেটার দেন মানে বেশি হয় কার থেকে, এসপি সেলিং প্রাইস থেকে, মানে কি আমি যত টাকাতে কিনে আনলাম তার থেকে কম টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। যদি সিপি গ্রেটার দেন এসপি হয় তবে ক্ষতি হবে। বুঝতে পারলে? নাম্বার 4 লেখো, যদি এসপি গ্রেটার দেন সিপি, অর্থাৎ সেলিং প্রাইস যে বিক্রি করেছে সে তার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয় তবে লাভ হবে। হয়ে গেল? নাম্বার 5, তো এখন বুঝতে পারলাম লাভ কখন হয় ক্ষতি কখন হয়। কস্ট প্রাইস যদি বেশি হয় সেলিং প্রাইসের তুলনায় তখন বলবো ক্ষতি হয়েছে, আর এসপি যদি বড় হয় সিপি থেকে তখন বলবো লাভ হয়েছে। এখন প্রাইস দেওয়া রইল, সে কিনে এনেছে 1 টাকা দিয়ে, আবার সে বিক্রি করেছে 1 টাকা দিয়ে, আবার তার কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে কীভাবে বের করব। ঠিক আছে? প্রথম লেখো লাভ। লাভ বের করব আমরা, দেখো যখন লাভ হয় তখন বড় কোনটা বলো তো, এসপি না সিপি? এসপি বড় হয়। তো লাভ বের করার জন্য লিখবে এসপি মাইনাস সিপি। মনে থাকবে? মানে
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভের সময়। নেক্সট নাম্বার 6 লেখো ক্ষতি। আমরা ক্ষতি কিভাবে বের করব? ক্ষতি বের করার সময় কোনটা বড় হয়? সিপি। কি লিখবো? সিপি মাইনাস এসপি। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? লাভ ক্ষতির এটা হলো ডাইরেক্ট মান যখন দেওয়া থাকবে, তারপর যাব আমরা পার্সেন্টেজে, যে কত পার্সেন্ট লাভ কত পার্সেন্ট ক্ষতি ওইটাতে। হয়েছে তো? এখন লেখো শতকরা লাভ। এখন কোথায় চলে যাবো? শতকরা লাভের মধ্যে চলে যাব। নাম্বার 7 লেখো শতকরায় লাভ। মানে এখন শতকরা হিসাব করে দেখবো যে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। আর শতকরা লাভকে কী বলা হয়? লাভের হারও বলা হয়। কি বলা হয়? লাভের হার। লিখে রাখো লাভের হার। লাভের হার আমরা কিভাবে বের করব? লাভের হার বের করার সূত্রটা হলো, টান দেবে একটা, উপর লিখবে মোট লাভ। কি লিখবে? মোট লাভ। মোট লাভ ইন্টু 100%। মোট লাভ ইন্টু 100%। আর নিচে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মিনস সিপি। মনে থাকবে? এক্ষেত্রে করার পর যে আনসারটা আসবে এটি তার লাভের হার শতকরা। ক্লিয়ার? নেক্সট তারপর কি লিখবো? ক্ষতির হার। কি লিখবো? ক্ষতির হার। লিখো নাম্বার 8 ক্ষতির হার ইকুয়াল টু, সেমভাবে আগের মতোই হবে। উপরে কি হবে? মোট ক্ষতি। মোট ক্ষতি ইন্টু কত হবে? 100। আর নিচে কি হবে? আবার দেখো নিচে কি হবে? সিপি। লিখ না, যখন লাভ হয় তখনও সে যত টাকা কিনেছে তার উপর ডিপেন্ড করে লাভটা হয়, ক্ষতি হলো তো তার উপর ডিপেন্ড করে হবে। তো লিখবে ক্ষতির হার ইকুয়াল টু মোট ক্ষতি ইন্টু 100। নিচে হবে কি? ক্রয় মূল্য, মানে কি? সিপি। হ্যাঁ, পার্সেন্ট। এবার দেখো তোমরা বই দেখবে এখানে পার্সেন্ট দেওয়া নেই, বুঝে নেবে। ঠিক আছে? কেন দেওয়া নেই বলো তো? কারণ এই কারণে দেওয়া নেই, তারা বলেছে লাভের হার, বা বলেছি শতকরায় লাভ বলেছি আমরা। আমি আগেই তো শতকরা বলে দিয়েছি, তার মানে যে মানটা এসছে ওইটা শতকরাই রয়েছে। তাই বইয়ে দেখবে এরকম আছে শুধু মোট লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য, আর এখানে মোট ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? তুমি পার্সেন্ট দিলেও পারো, অথবা এখানে তো লেখাই আছে তার জন্য এখানে পার্সেন্ট দেয়নি। এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই, কারণ শতকরা কথাটা আমরা আগেই লিখে দিয়েছি। যদি আমরা বলি যে 5% পাস করেছে, 5 দিয়ে পার্সেন্ট দিলাম। তা না বলে আমি এমন যদি বলি 100 জনের মধ্যে 5 জন পাস করেছে, গড়িয়ে তো সেম কথাই বললাম, 5% তো হলো। জাস্ট আমরা ভাষাটা চেঞ্জ করে দিলাম। তদ্রূপ লাভের হার মানে কি? মোট লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য, এত পার্সেন্ট। আর যেহেতু শতকরা আগে বলে দিয়েছে তার জন্য লাস্টে পার্সেন্ট দেয়নি। তোমরা আনসার লেখার সময় লিখে দেবে মোট এত পার্সেন্ট লাভ হয়েছে বা মোট এত পার্সেন্ট ক্ষতি হয়েছে। নেক্সট এতটুকু সূত্র ক্লিয়ার তো? তাহলে নাম্বার 9 দেখো। নাম্বার 9 দেখো, যদি এমন হয় যে লাভের হার দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? লাভের হার দেওয়া রয়েছে, আবার বিক্রয় মূল্য দেওয়া আছে। লাভের হার এবং বিক্রয় মূল্য, অথবা ক্ষতির হার দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, বলেছে ক্রয় মূল্য নির্ণয় করতে। তো দুটো ক্ষেত্রেই আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো ক্রয় মূল্য নির্ণয় করার দুটো সূত্র রয়েছে, জানেন? ক্রয় মূল্য নির্ণয় করার কয়টা সূত্র? 2টা। কখন? একটা হলো লাভের ক্ষেত্রে, একটা হলো ক্ষতির ক্ষেত্রে। লিখো ফার্স্ট নাম্বার কত হবে? 9 না? দেখো নাম্বার 9 দেখো, ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইকুয়াল টু, ঠিক আছে? তো ক্রয় মূল্য হয় এরকম ভাবে, যদি লাভের হার দেওয়া থাকে, উপর লেখো, এটা লেখো
ক্রয় মূল্য দেওয়া আছে তো, উপর লেখো 100 ইন্টু বিক্রয় মূল্য, লেখো বিক্রয় মূল্য, 100 ইন্টু বিক্রয় মূল্য। আর নিচে লেখো 100 মাইনাস, যদি ক্ষতি হয়ে থাকে তাহলে লিখবে মাইনাস, আর যদি লাভ হয়ে থাকে লিখবে প্লাস। তো মাইনাস দিলে মানে কি ক্ষতিরটা, দেখো ক্ষতির হার। নাম্বার 10, আবার লেখো ক্রয় মূল্য, সেমভাবে এখন লিখবো লাভের জন্য, উপর হবে 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে হবে 100 প্লাস লাভের হার। এ হলো ক্রয় মূল্যের দুটি সূত্র। একটা হলো যদি ক্ষতি হয় তার জন্য কি হবে, আর একটা হলো লাভ হলে কি হবে। এইভাবে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে ক্রয় মূল্য বের করতে পারি। এখন দেখো যেভাবে আমরা ক্রয় মূল্য বের করেছি সেমভাবে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি, লাভের জন্য একবার, ক্ষতির জন্য একবার। লেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য নির্ণয় করার সূত্রটা হলো, টান দেবে নিচে হবে 100, সবসময় নিচে কি হবে 100। এখন যদি লাভ হয়ে থাকে উপর লিখবে 100 প্লাস লাভের হার, লাভের হার দিয়েছ, ইন্টু হবে ক্রয় মূল্য, ইন্টু ক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য সমান 100 প্লাস লাভের হার ইন্টু ক্রয় মূল্য বাই কত 100। সেমভাবে বিক্রয় মূল্য ইকুয়াল টু, যখন ক্ষতি হবে তখন সব সেম হবে, শুধু মাইনাস চিহ্ন চলে আসবে। কী হবে এটা, 100 মাইনাস ক্ষতির হার, 100 মাইনাস ক্ষতির হার ইন্টু ক্রয় মূল্য, ইন্টু ক্রয় মূল্য। বুঝতে পেরেছ? তাহলে ক্রয় মূল্যের জন্য দুটো সূত্র, বিক্রয় মূল্যের জন্য দুটি সূত্র, লাভের সময় একটা হয়, ক্ষতির সময় একটা হয়। এইভাবে টোটাল এখানে 4টা সূত্র। এই 4টা সূত্র শিখলে আমরা লাভ যদি হয় তাহলে তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারবো। আবার যদি ক্ষতির হার দেওয়া থাকে তখনও ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো। বুঝতে পেরেছ? নেক্সট আরেকটা পয়েন্ট হলো, যদি ছাড় দেওয়া থাকে, ছাড় দেওয়া থাকে না, অথবা কমিশন নেয়, এত % কমিশন থাকে, ওই ধরনের অঙ্ক থাকলে কীভাবে আমরা সলভ করব। দেখো এখন কত নাম্বার আসবে, নাম্বার 13, তাই না? এখন বের করবো আমরা মোট ছাড়। কি লিখবো, মোট ছাড়। লেখো মোট ছাড়। ছাড়টা বের করবো কিভাবে আমরা, ওই যে কোনো প্রোডাক্টের উপরে লিখিত যে মূল্য থাকে, লিখিত মূল্য বা ধার্য মূল্য, দেখো লিখিত মূল্য, লিখিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তার যত টাকা লেখা ছিল তার থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে মাইনাস করে দেই তাহলে পেয়ে যাব কি, মোট ছাড়। বুঝতে পেরেছ? এটা হলো মোট ছাড়। এখন লিখবো ছাড়ের হার, এখন শর্ট করে নেব। দেখো ছাড়ের হার, ছাড়ের হার লেখা বের করার সূত্র হলো, টান দেবে একটা, এবং উপরে প্রথম হবে মোট ছাড় ইন্টু 100। কী হবে, মোট ছাড়। আর মোট ছাড় বের করবো কেমনি আমরা, দেখো তো, এই যে মোট ছাড় মানে কি, লিখিত মূল্য বা ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে মোট ছাড় পেয়ে যাব। তাহলে মোট ছাড়, মোট ছাড় ইন্টু কত 100, আর নিচে হবে যত টাকা লেখা ছিল, লিখিত মূল্য বা ধার্য মূল্য। কি লিখতে পারো, লিখিত মূল্য বা ধার্য মূল্য হবে নিচে।
এটা হলো ছাড়ের হার। আবার বলছি, ছাড়ের হার লেখা আছে মানে কি পার্সেন্টেজে, তার জন্য এখানে পার্সেন্টেজ দেওয়া নেই। কিন্তু তুমি সূত্র লেখে অঙ্ক করার পরে যে আনসারটা আসুক, মনে করো সাপোজ এখানে 5 আসলো আনসারটা, আনসার লিখবে যে শতকরায় ছাড় দেওয়া হয়েছে 5%। আনসার লেখার সময় পার্সেন্টটা মাস্ট দিতে হবে। ক্লিয়ার? তো কী বের করে নিলাম এখান থেকে? ছাড়ের হার বের করে নিলাম। তো ছাড় বুঝলে তো, লিখিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ছাড়। আর শতকরা বললে কি করব, যে মোট ছাড় ইন্টু 100 বাই লিখিত মূল্য বা ধার্য মূল্য। এক কথায় কিন্তু মনে রাখবে, লিখিত মূল্য বা ধার্য মূল্য। এটা হলো ছাড়ের হার। হয়েছে? তাহলে এই সূত্রগুলি এই অধ্যায়ে অর্থাৎ এই অনুশীলনী 8.2 এর অঙ্কগুলি করার জন্য তোমাদের এই সূত্রগুলির প্রয়োজন। বাড়িতে এই সূত্রগুলি মুখস্থ করবে, তারপরে নেক্সট ডেটে আমরা অনুশীলনী 8.2টা করব। বুঝতে পেরেছ? আর এই সূত্রগুলি কিন্তু মাস্ট বি শিখবে, কারণ এই সূত্রগুলি এতটাই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলি না শিখলে তোমরা কোশ্চেনে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, কী বের করতে হবে। তাই আগে কোশ্চেনটা সূত্রগুলি মুখস্থ করো, তারপর অঙ্কগুলি তোমার জন্য একদম ইজি হয়ে যাবে।